হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতে আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি না করে জলদি ভিডিওতেই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমার নাম নেহা। চেহারা সাধারণত খুব সাদাসিধে, লম্বা চুল আর বুদ্ধি একটু কম। আমার বরের নাম নিলয়। আমার বরের সাথে আমার প্রথম প্রেম, আর তার সাথে বিয়েটা হয়। আমার বর একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমার বরের দুজন বন্ধু আছে, নাম রেহান আর শাহেদ। ওরাও দুজন বিবাহিত। আমার বরের আগে ওদের বিয়ে হয়েছে। এবার আমার বর সম্পর্কে তোমাদের কিছু বলি। রেহান, শাহেদ আর আমার বরের বন্ধু তো কলেজ লাইফ থেকে। তাদের বুড়াও ছিল আমার ব্যাচের মেয়ে ফ্রেন্ড, তাই সবাইকে আমার বর খুব ভালোভাবে চিনত। আর আসল কথা হলো, আমার বর ছিল ওদের গ্রুপের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, তাই আমার বর সবার ক্রাশ ছিল। আর সেই সুযোগটাই আমার বর খুব বেশি কাজে লাগাত। তাই আমার বরের বান্ধবীরা বরের আদর থেকে বঞ্চিত হয়নি প্রায় 6 মাস। রেহানের বউ আমার বরের গার্লফ্রেন্ড ছিল, আর 2 মাস পর জিসানের বউ ছিল আমার বরের গার্লফ্রেন্ড। যদি রেহান ও শাহেদ তখন ওদের বিয়ে করেনি, কিন্তু ওরা সবাই জানতে চাইত আমার বরের গার্লফ্রেন্ডের ও কিভাবে ভোগ করত। যাই হোক, ওদের বিয়ের পর আর কোনোদিন আমার বর ওদের বউয়ের দিকে ওইভাবে তাকায়নি। কিন্তু আমার বর ঠিকই জানত ওরা মনে মনে একটু হলেও ওর উপরে রেগে আছে, কারণ যতই হোক ওদের বউয়ের শরীরের কোথায় কি জিনিস আছে, কি রকম আওয়াজ, সবই আমার বরের জানা। আমাদের বিয়ের পর ওরা দুজন অনেকবার আমাকে পটানোর চেষ্টা করেছে, কিন্তু আমি খুবই শক্ত ওদের কথায়। কখনো আমি গলে যাইনি। আমি কিছুদিন আগে আমার বরের আগের একটা কথা জানতে পারি। এরপর থেকে আমি সন্দেহ করতে থাকি আমার বরকে, আর ওকে চোখে রাখি। হঠাৎ একদিন অবাক ঘটনা ঘটে। আমার বর তার কোম্পানির একটা রিসার্চের জন্য ওদের 3 জনের শহরের বাইরে একটি গ্রামে যেতে হয়েছিল। এই গ্রামে 3 দিন থাকার কথা ছিল তাদের। স্বভাবতই আমার বর আমাকে বলে গ্রামে চলে গেল। ওদের একটা ছোট্ট বাংলোতে থাকার ব্যবস্থা হলো। আমি তো কিছুক্ষণ বাদে ফোন করে ওর সাথে কথা বলতাম, কিন্তু আমি বাড়িতে থাকতে পারছিলাম না। আমার ভিতরে একটা ভয় কাজ করছিল, যদি অন্য কারো সাথে আনন্দে মেতে ওঠে। তাই আমি ওকে কিছু না বলে ওরা যে গ্রামে ছিল সেখানে চলে আসি। সারাদিন কাজ করে বিকেলের দিকে ওরা একটু ঘুরতে বের হলো। সন্ধ্যার দিকে বাংলোতে ফিরে এসে ও তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি এখানে কি করে আসলাম? এখানে আসার কারণ কি? এই জায়গার খবরই বা কে দিল আমাকে? এসব প্রশ্ন ওর মনে বাসা বাঁধল পড়ে। আমার চোখ মুখ দেখেও বুঝতে পারল আমি ওকে সন্দেহ করে এখানে এসেছি। আমি এখানে কেন এসেছি এটা আমার বর আমাকে জিজ্ঞাসা করল, কিন্তু আমি কোনো কিছুই বললাম না। শুধু বললাম আমি এখানে থাকব তোমাদের সাথে। আর এদিকে সমস্যা হলো যে আমি থাকব কোথায়? কারণ ছোট্ট ঘরে একটা খাট, আর ওরা 3 জন ছেলে। ঠিক হলো আমার বর আর আমি খাটের উপরে ঘুমাবো আর ওরা দুজনে নিচে ঘুমাবে। তখন আরও একটা সমস্যা দেখা দিল, আর তা হলো আমি তাড়াহুড়ো করতে জামাকাপড় কিছুই আনিনি। তাই আমার বর একটা জামা, একটা হাফ প্যান্ট পরলাম। আমাকে প্যান্ট পরে খুবই সুন্দর লাগছিল, বিশেষ করে আমার পরিষ্কার পা দুটো যেন সারা ঘর আলোকিত করে দিয়েছিল। আমার বরের বন্ধুরা তো ওদের চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছিল মন ভরে। ওরা আমাকে দেখতে লাগলো। তার কিছুক্ষণ পরে ওরা সবাই বিদেশি পানির বোতল নিয়ে আসলো। 3 জনের ছোট করে খেতে লাগলো। নেশা তেমন কিছুই হলো না। আমি রেহান আর শাহেদের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওরা আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভেতর অন্যরকম অনুভূতি খেলে গেল, আর মনে মনে ভাবলাম ওরা যদি আমাকে একসাথে ভোগ করতে চায় তখন আমি কি করব? বন্ধুরা, তোমরাই বলো, তখন কি আমার ওদের ডাকে সাড়া দেয়া উচিত? হ্যাঁ, আমি মনে মনে ঠিক করে নিয়েছি ওরা যদি আমাকে নিয়ে আনন্দে মেতে উঠতে চায় তাহলে আমি ওদের সাথে নিজের ইচ্ছে পূরণ করব। ওরা দুজনে আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে লাগলো। একসময় কথাটা মডার্ন মেয়ে নিয়ে। তখন রেহান আমাকে ইঙ্গিত করে বলল, ভাবি তুমি কিন্তু এতদিন শহরে থেকেও মডার্ন মেয়ে হতে পারলে না। আমি বললাম, কেন? আমার কোনো দিকে মডার্ন ভাব নেই। আমার পা থেকে মাথা অবধি ভালো করে দেখে নিয়ে তারপর বলল, দেখো ভাবি, আজকে যদি তুমি মডার্ন হতে তবে এই জামাটা শুধু পরতে, নিচে প্যান্ট পরে কোনো দরকার ছিল না। তোমাকে দেখতে আরও বেশি ভালো লাগত, আর তুমি নিজেকে মডার্ন বলতে পারতে। এমনিতে আমার বর আমাকে কোনো জামাকাপড় নিতে দেয়নি। তাই আমি একবার আমার বরের দিকে তাকিয়ে তারপরে রেহানের দিকে তাকিয়ে বললাম, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। একটু পর ঘরে ঢুকলাম। আমি সত্যি বলতে আমার বড়মাকে দেখে চিনতে পারছিল না। আমাকে দেখে রেহান আর সাহেব পুরো অবাক হয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি মনে মনে বলছি, তোমাদের দেখা দিতেই আমি এই সাজে তোমাদের সামনে এসেছি। নাও, আমাকে মন ভরে দেখে নাও। আমি আমার বরের সাদা জামাটা পরে এসেছি। জামা সাদা হওয়ার কারণে আমি ভিতরে কি পরেছিলাম সেটাও দেখা যাচ্ছিল। রেহান আর শাহেদকে দেখে মনে হচ্ছিল ওরা আমাকে পুরো গিলে খাবে এমন অবস্থা। আমি যখন ঘাটে এসে বসলাম আমার সবকিছু স্পষ্ট দেখতে পেল সবাই, সেটা আমি জানি। আমার এই রূপ দেখে আমার বর নিজেকে ঠিক
রাখতে পারছিল না। আমি বুঝলাম আমাকে দেখে আমার বরের যদি এই অবস্থা হয় তাহলে রেহান আর শাহেদের কি অবস্থা হবে। আমি বললাম, দেখো এবার আমাকে কেমন লাগছে বল। ভাবি, তোমাকে তো দেখতে মডার্ন আর হেব্বি লাগছে। সাহেব মাথা নেড়ে বল, হ্যাঁ সেটাই তো লাগছে ভাবি, কিন্তু শুধু মডার্ন দেখালে হবে না, এর বাইরে বের করে দেখাতে হবে। আমি বললাম, সেটা আবার কি করে? সাহেব বলল, এটা খুব সোজা, তুমি একটু ডিজে গানে নাচবে আর আমরা দেখব, তাহলে আসল মজা হবে। আমি বললাম, ঠিক আছে চল এখন আমরা ডান্স করব। আমার বর শুধু আমার কাজকর্ম দেখছিল আর মনে মনে ভাবছিল, আজকে আমার বুকে ওরা শেষ করে ছাড়বে, ডান্স করতে উঠব। ঠিক এমন সময় কারেন্ট অফ গেল, পুরো ঘর একদম অন্ধকার, আমরা চারজন খাটে আর লাইট অফ। লাইট কোথায় আমরা কিছু জানি না। সাহেব বল, যে যেখানে বসে আছো সবাই চুপচাপ থাকো। হঠাৎ অন্ধকারে কেউ আমার ওই দিকটায় হাত দিয়ে ধলাই মলাই করছিল। আমি ভাবলাম আমার বর হয়তো অন্ধকার আমার কাছে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখি একজন হামি করা আরম্ভ করে দিয়েছে। আমি তো পুরো অবাক, কেননা দুজনের স্পর্শে আলাদা। তারপর আমি বাধা দিলাম না, কারণ দেয়া আর মা হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে আমার ঘরের কাজগুলো শেষ করতে দাও, তারপর খেলব। আমি বললাম, ঠিক আছে তুমি কাজ শেষ করো, আমি একটু রুমে গিয়ে অপেক্ষা করছি, কাজ হয়ে গেলে আমাকে ডেকে নিও। একথা বলে আমি তাকে হাসিমুখে বিদায় জানালাম এবং রুমের দিকে পা বাড়ালাম। রুমে গিয়ে আমি ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর মা এসে আমার সামনে বসে বলল, তাহলে কিভাবে খেলাটা শুরু করব? আমি হেসে বললাম, তোমার পছন্দ প্রথা নাকি দেওয়া? চিন্তা ভাবনা করে বলতো। তারপর আমি মায়ের দিকে তাকিয়ে মজার একটা প্রশ্ন করলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, বিয়ে আগে কি আপনার কোনো বিশেষ বন্ধু ছিল? আমার প্রশ্ন শুনে মা একটু অবাক হয়ে বলল, এ কেমন প্রশ্ন করলে চন্দন? আমি হাসতে হাসতে বললাম, এটাই আমার প্রশ্ন মা, আপনি তো তুত বেছে নিয়েছেন তাই উত্তর দিতে হবে। মা একটু হেসে বল, হ্যাঁ ছিল, আর সে তোমার বাবা ছাড়া আর কেউ না। এরপর আমি বললাম, ঠিক আছে মা, এবার আপনি আমাকে প্রশ্ন করুন। আমি ট্রুথ নেবে না। কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তোমার কি কোনো বান্ধবী আছে? আমি একটু হাসি দিয়ে বললাম, হ্যাঁ, যা আছে সে তো আমার সামনে বসে আছে। আমার কথায় মা একটু বিরক্ত হয়ে বলল, এই ধরনের কথা বলা ঠিক না। আমি তোমার মায়ের প্রতিক্রিয়া দেখে আমার আত্মবিশ্বাস কিছুটা কমে গেল, কারণ মা সবসময় সিরিয়াস হয়ে থাকে। আমি মজা করে বললাম, তুমি কেন সবসময় এত সিরিয়াস হয়ে যাও? আমি তো শুধু মজা করছি। একটু হেসে মাথা না ঢালো। এরপর আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে এবার বলো, টুথ নাকি দেওয়া? সে কিছুক্ষণ ভেবে বললেন, টুথ। আমি জিজ্ঞেস করলাম, তোমার জীবনে এমন কোনো স্মৃতি আছে যা তোমার কাছে খুব মজার? সে একটু বিরক্ত হয়ে বলল, এ ধরনের প্রশ্ন ভালো নয়, আমাদের এই খেলা এখানে থামানো উচিত। আমি বললাম, আমরা তো খুব ভালো বন্ধু এবং বন্ধুরা তো একে অপরের সাথে সবকিছু শেয়ার করে, যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলবে। সে কিছুক্ষণ ভেবে বলল, কিছু প্রশ্ন ব্যক্তিগত হয় আর সেগুলো ঠিক না শেয়ার করা। আমি হেসে বললাম, কিন্তু আমরা তো শুধু মজা করছি, এতে তো কিছুই হবে না। আমাদের বিশ্বাস তো একে অপরের উপর আছে, আর এসব তো আমাদের বিজ্ঞান ক্লাসে শেখানো হয়েছিল। মা হেসে বলল, এসব বিজ্ঞান ক্লাসে শেখানো হয় না চন্দন। তখন আমি বললাম, যদি এসব শেখানো না হয় তাহলে আমাকে এসব জানার দরকার নেই। মা আবার বলল, তুমি সব জানার অধিকার রাখো, কিন্তু বুঝতে হবে তুমি কার কাছে প্রশ্ন করছো। তুমি তোমার মায়ের কাছে এই প্রশ্নগুলো করছো। আমি বললাম, তুমি জানো আমার খুব বেশি বন্ধু নেই আর কোনো বান্ধবী নেই, তাই আমি তোমার সাথে এসব কথা বলি। মায়ের মুখে একটু বিষণ্ণতার ছাপ দেখা গেল, কারণ ছোটবেলা থেকেই আমি খুব একটা বাইরে যেতাম না এবং খুব বেশি বন্ধু ছিল না। মা বুঝতে পারো যে আমি সহজে হাল ছাড়ব না, তাই মা বল, ঠিক আছে, হ্যাঁ আমাদের সময় অনেক মজার কিছু করতাম। একটা ঘটনা বেশ মজার ছিল। আমি হেসে বললাম, মা এমন ছোট একটা বিষয় নিয়ে এত ভেবে সময় নীল কেন? মা হেসে উত্তর দিল, তুমি না সত্যিই অনেক কৌতূহলী। মা মুচকি হেসে বলল, এবার তো খুশি হলে তাই না? তারপর মা আবার বলল, এবার তুমি বলো, তুথো নাকি দেওয়ার? আমি বললাম, দেওয়ার। নেবে না। একটু ভেবে বলল, তাহলে বলো, তুমি কি কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করার সাহস দেখেছ? আমি মৃদু হেসে বললাম, না, তবে যদি কেউ তোমার মতো আন্তরিক আর মিষ্টি হয় তাহলে হয়তো করতাম না। মজার ছলে বলল, এই তো একটু আগেই বলল আমি তোমার প্রিয় বন্ধু, আর এখন বলছো অন্য কেউ হলে প্রকাশ করবে। আমি হাসি দিয়ে বললাম, তাহলে কি তোমার সাথে মজার ছলে কিছু বলতে পারি? মা হাসি মুখে বলল, ঠিক আছে, মজার কিছু বলো। আমি মজা করে বললাম, গালে নয়, বরং একটা মজার কথা শেয়ার করি। মায়ের প্রতিক্রিয়া দেখে বুঝতে পারলাম হয়তো আমি একটু বেশি মজা করে ফেলেছি। মা একটু বিরক্ত হয়ে আমাকে শাসন করলেন। আমি তৎক্ষণাৎ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলাম। মায়ের মেজাজ একটু স্বাভাবিক হলে আমি বললাম, ঠিক আছে মা, আমি তোমার কথা শুনব। মা বললেন, এবার আর কোনো রকম মজা করো না। আমি মায়ের সামনে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইলাম, তারপর একটুখানি মুখে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলাম। এরপর আমরা দুজনেই হেসে উঠলাম। সেই সময় আমি উপলব্ধি করলাম যে মজা করার সময় কিছু সীমা থাকা প্রয়োজন, যা মা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমাদের সম্পর্কটা আরও গভীর হল আর আমরা বুঝতে পারলাম পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার গুরুত্ব। মায়ের চোখে আমি তখন স্পষ্টভাবে একটু বিরক্তি এবং চিন্তার ছাপ দেখতে পাচ্ছিলাম। তিনি আমাকে খুব ভালোবাসার সাথে বললেন, চন্দন, কিছু মজা ঠিক আছে, কিন্তু মা ছেলের সম্পর্কেরও কিছু সীমা
আছে আমাদের সেই সীমা অতিক্রম করা উচিত নয়। মায়ের কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমার আচরণে মায়ের মন কষ্ট পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে ক্ষমা চাইলাম এবং প্রতিশ্রুতি দিলাম